নমস্কার। আজকে পাঠ করতে চলেছি তপন কুমার দাশের লেখা একটি ছোট গল্প গ্রাস। সঙ্গে থাকুন। কে কে ওখানে? চমকে উঠে থমকে দাঁড়ায় নিখিলেশ। টনটন করে ওঠে কপাল। ঘটনার আকস্মিকতায় দু পা পিছিয়ে পাল্টা প্রশ্ন করে, কে? আমি আমি তুই কে? অন্ধকারে কিছু দেখতে না পারলেও নিখিলেশ বুঝতে পারে প্রশ্নকর্তা কোনো রক্ত মাংসের মানুষ নয়। তবে কি? কিরে, এ দাঁড়িয়ে পড়লি কেন? আয়। সামনে থেকে অন্ধকারে ভেসে আসে তুহিনের গলা। একটা কাকাতুয়ায় কথায় ভয় পেলি? কি মজা কি মজা, ছোটদার বন্ধু ভয় পেয়েছে। নেহাত হাত নেই, তাছাড়া পা দুটো তুলে তালিও দেওয়া যাবে না, তাই খাঁচার ভেতরেই নেচে ওঠে কাকাতুয়াটা। কি ঘুটঘুটে অন্ধকার রে বাবা! আবার ঠোকর খাওয়ার হাত থেকে মাথা বাঁচিয়ে তুহিনকে অনুসরণ করার চেষ্টা করে নিখিলেশ। ভূতের বাড়ি কিনা? পিছিয়ে এসে নিখিলেশের হাত ধরে তুহিন। লোডশেডিং কাকাতুয়ার জ্যাঠামোতে হাসি পায় নিখিলেশের। কে? তুই তো এলি নাকি? হ্যাঁ দাদু, আমি। টিমটিমে মোমবাতির আলোমাখা অন্ধকার ঘরের ভেতর তাকায় নিখিলেশ। তোর যে বন্ধু আসার কথা ছিল, আসেনি? এসেছে, আলো আসুক নিয়ে আসবো। তুহিনের উত্তর শেষ হতে না হতে এক ঝলক আলো এসে তাড়িয়ে দেয় গলির অন্ধকার। এসো বাবা এসো, গাড়ি লেট ছিল বুঝি? হেরিকেনের আলোয় লাল পেরে শাড়িতে মোড়া লক্ষ্মী প্রতিমাকে চিনতে ভুল হয় না নিখিলেশের। ঝুপ করে তুহিনের মায়ের পায়ের উপর ঝুঁকে পড়ে প্রণাম সেরে নেয়। থাক থাক থাক, দুপা পিছিয়ে এসে চিবুকে হাত রাখেন মাসিমা। সেই পরশুদিন ঝড়ে এই ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর থেকে শুরু হয়েছে লোডশেডিং। বলতে বলতে আলো হাতে এগিয়ে যায় মাসিমা। অন্ধকার গলি পেছনে রেখে এসে দাঁড়ায় সিঁড়ির সামনে। সবার আগে মাসিমা, তারপর তুহিন, আর তাদের পেছন পেছন নিখিলেশ। ধরফর করে কিছু একটা উড়ে যাওয়ার শব্দে আবার চমকে ওঠে নিখিলেশ। ভয় পেলে? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জানতে চায় মাসিমা। আশ্বাস দিয়ে বলে, কবুতর, পুরনো বাড়ি কি না? ওহ, স্বস্তির নিঃশ্বাস ফেলে নিখিলেশ। সিঁড়ি বেয়ে উঠে বাঁ দিকে সার তিনটে ঘর। সবচেয়ে শেষের ঘরটা বোধহয় তুহিনের। টেবিলের ওপর ঠকাস করে হেরিকেনটা রেখে দেয় মাসিমা। বসো বাবা, বিশ্রাম করো, আমি তোমাদের জলখাবারের ব্যবস্থা করি। জলখাবার? আঁতকে ওঠে নিখিলেশ। না না মাসিমা, ওসবের দরকার নেই। দরকার নেই বললেই হলো, এত দূরের পথ ঠেলে এলে। হারুদার দোকান থেকে আমরা কচুরি আর ছানা জিলেপি খেয়ে এসেছি, বলে তুহিন। তাহলে একটু চা করে আনি, কি বল? জিজ্ঞাসা করে মাসিমা। অগত্যা, উপায় যখন নেই, ঘাড় নেড়ে সম্মতি জানায় নিখিলেশ। মাসিমা চলে যায় রান্নাঘরের দিকে। চৌকির ওপর বসে জামার বোতাম খুলে সঙ্গে আনা কিডস ব্যাগটা হাতড়াতে শুরু করে। জানলা খুলতে খুলতে কি যেন বলতে যায় তুহিন, কিন্তু শোনা যায় না সেই বুড়ো কাকাতুয়াটার চিৎকারে। তুই তো খেয়েছে, তুই তো খেয়েছে। কাকাতুয়া বুঝি তোদের গার্জেন? মজা করে নিখিলেশ। তা একরকম বলতে পারিস। অন্ধকারের ওপাশ থেকে আর এক অন্ধকারের মধ্যে জানলার কপাট মেলে দেয় তুহিন। দাদুর আমলের পাখি, সব দিকে খেয়াল থাকে। তোর দাদুর অনেকগুলো কাকাতুয়া আছে? না না, ওই একটাই। ওঠার সময় সিঁড়ির পাশের গলির মুখে একটা দেখলাম। দেখলাম কি বল, খাঁচায় ঠোক্কর লাগিয়ে কপাল ফোলালাম। ওটা টিয়ে পাখির খাঁচা, উড়ে যাওয়ার পর থেকে গলিতেই ঝোলে, দাদুর হুকুমে সরানো নিষেধ। নিখিলেশের কথা শেষ হবার আগেই জানিয়ে দেয় তুহিন। আর কাকাতুয়ার খাঁচা?
অবাক হয় নিখিলেশ। কাকাতুয়ার এ বাড়িতে কোনো খাঁচা নেই। অত বড় বাপ ঝোলানো বাড়িতে যে কোনো জায়গায় ঝোলানো তার আর দড়ির উপরেই ঘুরে ঘুরে বেড়ায়। নিজে নিজে ঘুরে বেড়ায়, উড়ে যায় না? দূর, উড়বে কোন দুঃখে? দাদু যে নিজের আফিম থেকে একদানা রোজ সকাল সন্ধেয় ওর জন্য বরাদ্দ করে রেখেছে। ও তাই বুঝি? তোর ওই তাই বুঝি বলার মুদ্রা দোষটা আর গেল না। নে, এই পাজামাটা পরে নে। বলে নিজের একটা পাজামা বন্ধুর দিকে এগিয়ে দেয় তুহিন। মুদ্রা দোষটার কথা কেউ মনে করিয়ে দিলে ভীষণ লজ্জা পায় নিখিলেশ। সাথে সাথে চেষ্টা করে সেই লজ্জা ঢাকা দিতে। তোদের কাকাতুয়াটা কিন্তু ভারী সুন্দর কথা বলে। কাকাতুয়াদের এটাই বৈশিষ্ট্য। ওরা কেবল ভালো বক্তাই নয়, মনোযোগী শ্রোতাও। কাকাতুয়া সম্বন্ধে রচনার ক্লাস শুরু করে তুহিন। দাদুর কাছে শুনেছি প্রথম বিশ্বযুদ্ধের সময় প্যারিসের আইফেল টাওয়ারের কাকাতুয়া পাঠানো হতো যুদ্ধ বিমানের আগাম খবর জানানোর জন্য। দাদুর মতো কাকাতুয়ার গুণকীর্তন করা ছেড়ে হাত পা ধুয়ে চা খেয়ে নে, এই কথাই বলেন মাসিমা। নে তুই তো চাটা খেয়ে নে। ভাগ্যিস মাসিমা ঘরে ঢুকেছিল। নাও বাবা নিখিলেশ, চাটা খেয়ে নাও। তোমরা কলকাতার ছেলে, শুনেছি সকাল বিকেল চা না হলে নাকি তোমাদের মাথা ধরে। আপনি আমার নামও জানেন মাসিমা? অবাক হয় নিখিলেশ। জানবো না? তুই তো বাড়ি এলেই সারাক্ষণ তোমার কথা বলবে। হ্যারিকেনের আলোয় মাসিমার মুখ ভালোভাবে দেখা না গেলেও নিখিলেশ বুঝতে পারে সে মুখ ঘিরে আনন্দের হাসি নেচে বেড়াচ্ছে। তাই বুঝি? ওই আবার টিপ্পনি কাটে তুহিন। ও তোমার ওই কথার মাত্রায় তাই বুঝি বলা, তাই না? আদুরে গলায় বলে মাসিমা। খারাপ কি? না মানে এই মুদ্রা দোষটা কিছুতেই ছাড়তে পারছি না। লজ্জা পায় নিখিলেশ। তুহিন এটাও বলেছে তার মাকে, ভাবতে থাকে। হ্যাঁ বাবা, বলবে না কেন? তুতো আর তোমাতে কি কোনো ফারাক আছে? তোমরা আমার দুই হিরে মানিক, তুহিন আর নিখিলেশ। তুতো জানা বাবা, নিখিলেশকে একটু পদ্মার পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আয়। সবে তো সন্ধে, তোর বাবা কাছারি থেকে ফিরলে একসাথে খেতে দিয়ে দেব। ঠিক বলেছেন মাসিমা, খুশিতে উছলে ওঠে নিখিলেশ। আপনাদের এখানে আসার ইচ্ছে তো ছিলই, তবে আসল আকর্ষণ কিন্তু পদ্মা দেখা। অমাবস্যার রাতে কালো কুচকুচে পদ্মার ঢেউ আর ঢেউ। দীর্ঘশ্বাস ফেলে মাসিমা। এই ঢেউ আমাদের সর্বস্ব গিলেছে। বিঘের পর বিঘে ধানি জমি ফসল সব গিলেও পদ্মার খিদে মিটছে না। কবে যে এই ভিটেটুকু গিলে খাবে কে জানে। জামার বোতামগুলো চটপট আটকে উঠে দাঁড়ায় নিখিলেশ। চল, ঘুরে এসে চেঞ্জ করা যাবে। নিখিলেশের পেছন পেছন তুহিনও উঠে দাঁড়ায়। টেবিলের দেরাজ খুলে টর্চ লাইট নিয়ে আসে মাসিমা। ব্যাটারিগুলো উল্টে লাগানো আছে, সোজা করে নিস। কলকাতার ঝাঁ চকচকে আলোয় ডুবে থাকা ছেলে নিখিলেশ এই ঘুটঘুটে অন্ধকারে টর্চ লাইট হাতে পেয়ে খুশি হয়। প্যাচ দিয়ে পেছনের কভার খুলতে খুলতে জিজ্ঞেস করে, কতদূর যেতে হবে? কতদূর কি, এই তো উঠোন পেরুলে 200 পা, বুঝিয়ে দেয় মাসিমা। তোমরা সদর দিয়ে ঢুকেছ তো, তাই দেখতে পাওনি। জানিস নিখিল, মা বলে পদ্মা নাকি আমাদের বাড়ির বাসন মাজার পুকুর। বলেই হো হো করে হেসে ওঠে তুহিন। মা যে বেঠিক কিছু বলে না সে বাবা তুমি নিচে নামলেই বুঝতে পারবে। ব্যাটারি দুটো সোজা করে লাগাতেই জ্বলে ওঠে টর্চ লাইট। সেই আলোয় পথ দেখিয়ে সামনে সামনে চলে তুহিন। এত বড় বিশাল বাড়ি হলেও সিঁড়িটা ভারী সরু, দুজন একসাথে পাশাপাশি হাঁটা যায় না। সিঁড়ির কয়েক ধাপ পার হতেই পথ করে কি যেন একটা পাখি মাথার উপর দিয়ে উড়ে যায়। সাদা নয়, কেমন যেন একটা অচেনা ধূসর ছাই ছাই রঙের। আসার সময় মাসিমা বলেছিল কবুতর মানে পায়রা, কিন্তু এখন এই মুহূর্তে নিখিলেশ হলক করে বলতে পারে এটা পায়রা নয়, অন্য কিছু, অন্য কোনো পাখি। তুই ঠিকই ভেবেছিস, সিঁড়ির শেষ ধাপে আলো ফেলে বলে তুহিন। এটা পায়রা নয়, পেঁচা, মায়ের আদরের লক্ষ্মী পেঁচা।
বাবা! তুহিনের কথায় তাক লেগে যায় নিখিলেশের। কলকাতার হোস্টেলে তো ভিজে বেড়াল হয়ে থাকে, আর এখানে অন্ধকারে পাক্কা দার্শনিকের মতো নিখিলেশের মনের কথা পড়ে ফেলল। পায়রা নয়, প্যাঁচা। অন্য সময় হলে এই দার্শনিকতার একটা জুৎসই জবাব দেওয়া যেত। এখন এখানে এই আলাদা পরিবেশে সেটা মানানসই হবে না। তাই পাল্টা প্রশ্ন করে, কাল প্যাঁচা নয় কেন? না, কাল প্যাঁচারা একটু আলাদা, অনেকটা হুতুম প্যাঁচার মতো, তাই এটা লক্ষ্মী প্যাঁচা, বুঝিয়ে দেয় তুহিন। সাবধানে যেও খোকারা। সিঁড়ির ধাপ পার হয়ে গলির লনে পা দিতে না দিতেই চেঁচিয়ে ওঠে সেই কাকাতুয়াটা, সাবধানে যেও খোকা বাবুরা। ও মা, একটু আগেই তো ওপরে ছিল, এখানে এলো কি করে? নিজের অজান্তেই বলে ফেলে নিখিলেশ। ডানা মেলে উড়ে উড়ে। তুহিন কিছু বলার আগেই বলে দেয় কাকাতুয়া, পাড়ের ধারে যাস না তুই, তো পা হড়কে গেলে জলে পড়ে যাবি। ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সাবধান করে দেয় তুহিনের দাদু। তোমার কোনো চিন্তা নেই, আমি সাঁতার জানি, চিৎকার করে বলে তুহিন। তারপর গলা নামিয়ে অনেকটা ফিস ফিস করে নিখিলেশের কানের কাছে এনে বলে, দাদু একটু কানে খাটো। তাই বুঝি? বলেই জিভ কাটে নিখিলেশ। উঠোন পার হয়ে কোন দিকে যে মোড় নেয় বুঝতে পারে না নিখিলেশ। হঠাৎ টর্চের আলোয় সামনের কুচকুচে কালো ঢেউয়ের পাহাড় দেখে বুঝতে পারে তরতর করে বয়ে চলেছে পদ্মা নদী। যেন তুহিনদের বাড়ির পাঁচিল, যেন কোনো নদী নয়। গলা ছেড়ে গেয়ে উঠতে ইচ্ছে করে নিখিলেশের, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। মাই যদি হবে তবে আমাদের এমন তলিয়ে দেবে কেন? বলেই হাউ হাউ করে কাঁদতে শুরু করে তুহিন। খেলনা গাড়ি ভেঙে গেলে ছোট বাচ্চারা যেমন করে কাঁদে, ঠিক তেমনি। ছি তুহিন, তুই বড় হয়েছিস, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে নিখিলেশ। তুই বুঝবি না নিখিল, পদ্মার জলে আমাদের কি কি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এবার আর দীর্ঘশ্বাস ঢাকতে পারে না নিখিলেশ। এর আগে কোনোদিন তুহিনদের বাড়িতে আসেনি, তবে কলেজের হোস্টেলে ওর ঠাঁট বার চালচলনের বনেদিয়ানা একেবারে নিবিড়ভাবে দেখেছে। একই ঘরের পাশাপাশি বিছানায় শুয়ে ফাইনাল পরীক্ষার দিন পর্যন্ত। জমিদারি প্রথা ঘুচে গেলেও ওরা যে সত্যিকারের জমিদার ছিল বুঝতে কষ্ট হয়নি কারো। কলকাতার অনেক ভেতরে পায়রার খোপের মতো ফ্ল্যাট বাড়িতে মানুষ হওয়া নিখিলেশ এত বড় বাড়িতে এসে পাশ করার কথা ভাবতেই পারে না। মাসিমার কথা মতো সত্যি সত্যি সেই বাড়ি জলের তোড়ে তলিয়ে গেলে দুঃখ তো হবেই। তুই তো সরে যা, সরে যা, বান আসছে। চমকে ওঠে নিখিলেশ। টর্চ লাইটটা তুহিনের হাতে, তাই আলো জেলে দেখতে না পারলেও বুঝতে পারে সেই কাকাতুয়াটা ওদের মাথার ওপর। তুহিন এক ধাক্কায় পেছনে ঠেলে দেয় নিখিলেশকে। আচমকা লাগা ধাক্কায় চিত হয়ে পড়ে যায় সে। কিছু বুঝে ওঠার আগেই সামনের মাটিতে আছড়ে পড়ে জলের বিশাল ঢেউ। তুহিন, তুহিন! প্রাণপণে চিৎকার করে ওঠে নিখিলেশ। কোনো মতে উঠে দাঁড়ায় মাটির ওপর। ভিজে মাটিতে পা ডুবে যায়। সামনে অন্ধকার, ঝিকমিক জোনাকি, পদ্মার ঢেউ আর কুলকুল হুড়পাড় শব্দ ছাড়া কিছুই দেখতে বা শুনতে পায় না নিখিলেশ। নিয়ে তো দুটো তিতকে ডুবিয়ে। অন্ধকার ভেঙে ভেঙে কেঁদে ওঠে কাকাতুয়া, ঠিক নিখিলেশের মাথার উপরে। আমি? নিজের অজান্তেই প্রশ্নটা বেরিয়ে আসে ঠোঁটের বাইরে। তুমি, তুমি! ডানা ঝাপটে উঠতে থাকে কাকাতুয়াটা। না! হাত ছুঁড়ে অন্ধকার সরাতে চাই নিখিলেশ। উফ, কি ব্যথা! আহ নিখিল, হাত বাড়িও না, স্যালাইনের সিরিঞ্জ ছিঁড়ে যাবে। বাবা? বাবা কোত্থেকে এলো? চমকে যায় নিখিলেশ। বড় বড় চোখ ঘুরিয়ে দেখে নেয় চারপাশটা। মাথার কাছে মা দাঁড়িয়ে, পায়ের কাছে ছোট বোন নীলাঞ্জনা। বাঁদিকে স্ট্যান্ডে ঝুলছে স্যালাইনের বড় বোতল। উঠে বসার চেষ্টা করে সে, কিন্তু পারে না। সারা শরীর যেন অবশ হয়ে আছে।
কোথায় তুহিন? কোথায় ওদের পদ্মার পাড়ের বাড়ি? মাসিমা, দাদু, কাকাতুয়া, অন্ধকার, সিঁড়িঘরের লক্ষ্মী প্যাঁচা। চোখ বন্ধ করে আস্তে আস্তে সব কিছু মনে করতে চেষ্টা করে নিখিলেশ। খবরের কাগজে খবরটা পড়েই মন খারাপ হয়ে গিয়েছিল ওদের। পদ্মার ভাঙনের গ্রাসে শরদিন্দু রায়চৌধুরীদের বাড়ি জলের তলায়। শরদিন্দু রায়চৌধুরী তুহিনের দাদুর নাম, নিখিলেশ জানত। তাই সময় নষ্ট না করে ছুটেছিল জিয়াগঞ্জের উদ্দেশ্যে। ঠিকানা খুঁজে খুঁজে চলে গেছিল সোজা পদ্মার পাড়ে। আর ভাবতে পারে না নিখিলেশ। বন্ধ চোখ চুইয়ে ছুটে আসে জলের ধারা। কিরে, কাঁদছিস কেন? ওরা বুঝি খুব মারধর করেছিল? জানতে চাই মা। কারা? ওই যে যারা তোকে চা না কি খাইয়ে অজ্ঞান করে দিয়েছিল। পায়ের কাছে দাঁড়িয়ে জানতে চাই নীলাঞ্জনা। কোনো কথার উত্তর দিতে পারে না নিখিলেশ। পদ্মার পাড়ে তখন শুধু ঠিকঠিকে লোক আর পুলিশের কর্ডন। শরদিন্দুবাবু একসময় পঞ্চায়েত প্রধান ছিলেন কিনা তাই। রাতারাতি পুরো পরিবার শুদ্ধ অত বড় বাড়িটা তলিয়ে গেল। কিন্তু খিদে পেয়েছে? কিছু খাবি? জানতে চাই মা। বালিশে এপাশ ওপাশ মাথা নাড়ে নিখিলেশ। খাবে না। চা তো সে খেয়েছিল গত রাতে মাসিমার হাতে। মাসিমা নয়, আসলে ফেরার পথে স্টেশনে ফেরিওয়ালার কাছে। মনে পড়ে নিখিলেশের। স্টেশনও ঠিক না, গাড়ি ছাড়ার পরে ট্রেনের কামরায়। তারপরেই ঘুম আর ঘুম। ঘুমের মধ্যেই ঘুরে বেরিয়েছে পদ্মার পাড়ের বন্ধুর বাড়ি। আর কাকাতুয়া? তুহিনরা সব ভালো আছে তো? জানতে চাই বাবা। জবাব দেয় না নিখিলেশ। জবাব দেবার শক্তিই তার নেই। ভালো আছে শুধু কাকাতুয়াটা। জলের মধ্যে ভেসে থাকা চিলে কোঠার টেলিভিশনের অ্যান্টেনার ওপরে এক মনে বসে থাকে। হাজার দিন বলেছি, পথে ঘাটে অচেনা লোকের কাছ থেকে কিছু খাবি না। দিল তো সর্বশান্ত করে। মা বলে ওঠে, জানে মানেনি এই যথেষ্ট। নিজের মনে ছেলেকে বকতে থাকে বাবা। ভাগিস গার্ডের নজরে পড়েছিল। কোনো কথা কানে ঢোকে না নিখিলেশের। কতদিন তুহিন বলেছিল ওদের বাড়ি যেতে, সেই যাওয়া গেলেও শেষ পর্যন্ত। অথচ সব শেষ হয়ে যাওয়ার পর যাওয়া হলো। বাড়ি অবশ্য তুহিন দেখিয়ে দিয়েছে, অথচ সবই স্বপ্নে। স্টেশনে স্টেশনে মাইকে হাজারবার ঘোষণা হচ্ছে, অচেনা বিক্রেতার কাছ থেকে কিছু কিনে খাবেন না। তাও কি এদের শিক্ষা আছে? বাবা বলে যান নিজের মনে। আহ, তুমি একটু থামো তো, ধমক দেন মা। অসুস্থ ছেলেটার কথা ভাবো। হাসপাতালে বকাবকি না করলেই নয়। ডাক্তারের সাথে দেখা করবে না বাবা? জিজ্ঞাসা করে পাশে বসা নীলাঞ্জনা। এতক্ষণ শুনলেন তপন কুমার দাশের লেখা একটি ছোট গল্প, গ্রাস। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।